বোর্ডের প্রশ্ন করছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস আবার চেঞ্জ করলো, তোমার কি মনে হয় যে সিবিএসসি বোর্ডকে অনুসরণ করা মানে বেশি ভালো ছিল না যেরকম আমাদের বোর্ডে? দেখুন, যদি আমি কোয়ালিটি অফ এডুকেশন যদি বলি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মেনলি যে বইগুলো ইউজ করা হয়, রাইটাররা যে সকল রাইটারের বই ইউজ করে, সেই বইগুলোর সামনে হয়তো সিবিএসসি বোর্ডের যে প্যাটার্ন আছে তার ছাত্রদের সেই গুণগত মান ততটা ডেভেলপ হবে না। কিন্তু যদি বাস্তব আমরা পটভূমি দেখি, যদি কারোর বলতে হয় যে এই বইগুলো পড়লে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইগুলো পড়লে তার ডেপথ অনেক বেশি হবে, ডিটেইলস অনেক বেশি পড়বে, কিন্তু কম্পিটিটিভ কাজে দেবে না। হ্যাঁ, এই জায়গাটা খুব মানে দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, কেউ যদি কোনো সাবজেক্টের উপর পড়তে চায় বা কেউ যদি পিএইচডি করতে চায় বা ওই বিষয় নিয়েই তার পুরো জীবনটা অতিবাহিত করতে চায়, সেক্ষেত্রে তার ওই বাংলা বইটা অবশ্যই পড়তে হবে। সে বাংলা বই নাও পড়তে পারে, আরও অনেক রাইটার আছে, কিন্তু তাকে ইনডেপথ নলেজে যেতেই হবে, সে সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট হলেও। কিন্তু কারো যদি সেই রকম ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে বাংলা বই পড়ার পাশাপাশি এনসিইআরটিটা অবশ্যই পড়তে হবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি নিট দেওয়ার ইচ্ছে থাকে তবে ক্লাস 9 থেকেই পড়া উচিত। আর যদি যেই দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ক্লাস 9 থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের পড়া উচিত এনসিইআরটিটা। কেননা ক্লাস 9-এ বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো একদম লাস্টের দিকে থাকে, যেগুলো পশ্চিমবঙ্গ বোর্ডের মানে যে সিলেবাস তাতে নেই, কিন্তু বইয়ে দেওয়া আছে। এখন ওই জিনিসগুলো যেহেতু বোর্ডের সিলেবাসে নেই, ওই কারণে কেউ পড়ায় না ওই ব্যাপারগুলো। কিন্তু ওই জিনিসগুলো ঠিক ক্লাস 11-12-এ এসে ও যদি ক্লাস 9 থেকে একটু না জানা থাকে, তাহলে পরবর্তীকালে বুঝতে অনেক অসুবিধা হবে। সেক্ষেত্রে এনসিইআরটিটা অন্ততপক্ষে একবার পড়ে রাখা উচিত 9 এবং 10-এ। আর এনসিইআরটির প্র্যাকটিস যেটাকে বলছে, এটা ফিঙ্গার টিপস বা এরকম জাতীয় বই, তো এরকম প্র্যাকটিস কতটা প্রাসঙ্গিক বা কতটা হেল্প করে আর কি? প্র্যাকটিস ব্যাপারটা টোটালি নিজের পার্সোনাল প্রেফারেন্স। এখন আমার যে জিনিসটা প্র্যাকটিস করতে ভালো লাগে, কারোর ওই জিনিসটা ভালো নাও লাগতে পারে। এখন মার্কেটে যে প্রকাশনীর বই সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এমটিজির বিভিন্ন ফিঙ্গার টিপস আছে। এই বইগুলো মার্কেটে অনেকটাই পপুলার, অনেকের এগুলো প্র্যাকটিস করতে ভালো লাগে, যদিও আমার ভালো লাগতো না। আমি অন্য রকমের বই ইউজ করতাম। যদি আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য বলি, তাহলে এররলেস ফিজিক্স এবং এররলেস কেমিস্ট্রি আমি প্র্যাকটিস করতাম। এররলেস ইউবিডির বই হয় দুটো ভলিউম হয় পার সাবজেক্টে, 11 এবং 12 ফিজিক্স কেমিস্ট্রি, টোটাল 4টে বই হয়। এই 4টে বই। আর বায়োলজির প্র্যাকটিস যদি বলি, তাহলে নিট কাকা জেইর একটা বই পাওয়া যায়, বইটার নাম সম্ভবত এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড বায়োলজি। তো ওই বইটা প্র্যাকটিস করলে আর অন্য কিছু প্র্যাকটিস করার প্রয়োজন হবে না। আর তার সঙ্গে সঙ্গে মিশনের তো মক টেস্টের, হ্যাঁ অবশ্যই, মিশন বা অন্যান্য যে ইনস্টিটিউটে পড়ে মক টেস্ট। মিশনের পাশাপাশি তোমাদের এরকম কি স্কোপ ছিল যেগুলো বাইরের প্রতিষ্ঠান, মিশনের বাইরে, যেমন অ্যালেন হতে পারে, ফিজিক্সওয়ালা হতে পারে, আকাশ হতে পারে, এদের যে প্র্যাকটিস সেট, এদের যে মক টেস্ট পেপার, এদের যে স্টাডি মেটেরিয়াল, সেগুলো তোমরা পেয়েছিলে, সেগুলো ব্যবহার করার তোমার সুযোগ ছিল? হ্যাঁ অবশ্যই সুযোগ ছিল। দেখুন, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই গণ্ডিটা টপকে যাওয়া, তার জন্য অর্থাৎ একটা নতুন জীবন শুরু করা। এর জন্য যে আমাকে একটা ইনস্টিটিউটকে ব্লাইন্ডলি ফলো করতে হবে তার কোনো মানে নেই। কেউ দেখতে যাবে না যে আমি কি ফলো করেছি, আমার আলটিমেট গোলটা আমাকে অ্যাচিভ করতে হবে। এবার যদি আমার মনে হয় যে এই ইনস্টিটিউটের এটা ভালো, অন্য ইনস্টিটিউটের এটা ভালো, তাহলে অবশ্যই আমাকে সেটা নিতেই হবে। কারণ আমার মেন লক্ষ্য তো একটাই, যে আমাকে ওই এক্সামটা কোয়ালিফাই করতে হবে। তার জন্য হ্যাঁ অবশ্যই আমরা নিজেরাও বিভিন্ন সোর্স থেকে সেগুলো কালেক্ট করেছিলাম। বিভিন্ন যে সংস্থা বলেন, আকাশ, অ্যালেন, পিডাব্লিউ, সবার সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল আমাদের যেগুলো যখন প্রয়োজন হয়েছে আমরা কালেক্ট করেছি। অনেক কিছু মিশন আমাদের প্রোভাইড করেছে, সেটা হতে পারে বই, স্টাডি ম্যাটেরিয়াল বা মক টেস্টের কোশ্চেন, সব কিছুই। কিছুটা আমাদের নিজেদের প্রচেষ্টা, কিছুটা মিশন আমাদেরকে দিয়েছে। ফিজিক্সের তুমি এনসিইআরটির বাইরে কি টেক্সট বই পড়েছিলে? দেখুন, ফিজিক্স এই বিষয়টা আমার পক্ষে একটু জটিল ছিল, কেননা ক্লাস 11টা যেহেতু ক্লাস 9 পড়িনি, 11টায় অনেকাংশে আমার অসুবিধা হয়েছে। আর মিশনে যে সকল টিচাররা পড়াতেন তারা মূলত 11-12 পড়াতে অভ্যস্ত ছিলেন না। আমি যখন পড়তাম তো কেউ বুঝতে পারতো তাদের কথা, কেউ বুঝতে পারতো না। আমি সত্যি কথা বলতে 11-এ কিছুই বুঝতে পারিনি। বুঝতাম বলতে যেটুকু বুঝতে পারতাম অনেকটাই বোঝার চেষ্টা করতাম, রুমে এসে বন্ধুদেরকে জিজ্ঞাসা করতাম, সেগুলো অনেকটাই বুঝে নিয়েছি পরে। আমার মেন জীবনের টার্নিং পয়েন্ট এসছে ক্লাস 12-এ যখন একদম প্রপার প্রিপারেশন শুরু করি, 11-12 একসাথে টানতে শুরু করি, তখন বিষয়গুলো আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে। তো আর কি বলেন তখন? ফিজিক্সের বই আমি যেটা 11-12-এও ভুল করেছিলাম, যে অন্ততপক্ষে বাংলা বইটা একবার পড়া উচিত ছিল। আমি মিশনে যেরকম
ক্লাসের টিচাররা রয়েছেন তারা যে নোটগুলো প্রোভাইড করতেন, অর্থাৎ ক্লাসে যা পড়াতেন, যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করাতেন, আমি ওগুলোই করতাম এবং প্র্যাকটিস করতাম। থিওরি বলে আমি এক্সট্রা তেমন কিছু পড়িনি, যেটা হয়তো কোশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হতো না। প্রবলেম যেগুলো হয় নিউমেরিক্যাল সেগুলো হয়ে যেত, একটু ভাবলেই হয়ে যেত, কিন্তু আমার মেন সমস্যা হতো থিওরিটিক্যাল কোশ্চেনে। আর 12-এ যেহেতু অনেকটাই টেনেছি, 11-12 পুরোটাই, তাই থিওরির উপর বিশেষ জোর দেওয়ার আমার সুযোগ হয়নি। মিশনে আমার মোটামুটি ফিজিক্সে 180-র মধ্যে 150-55 এরকম নম্বর থাকতো, যেটা নিট পাওয়ার জন্য খুব বেশি সমস্যা হতো না, কেননা মোরওভার যারা নিট কোয়ালিফাই করে তাদের নিটে ওই রকমই নাম্বার থাকে, 150, 150-55 এরকমই থাকে। তো আমি ওটাতে অত কিছু ভাবিনি। নিটে গিয়ে যেটা আমার মেন সমস্যা হয়েছিল, আমাদের নিটের কোশ্চেনটা একটু বেশি সহজ হয়ে গিয়েছিল। আর গত বছরের কোশ্চেনটা একটু বেশি সহজ হয়ে গিয়েছিল, আর তার কারণে আমি একটু বেশি উত্তেজিত হয়ে অনেক কিছু সিলি মিস্টেক করে দিয়েছি, কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়েছে। তো সেখান থেকে আমি শিখতে পারি যে থিওরিটাকে আমাকে জোর দিতে হবে, কেননা থিওরি যদি আমি না পড়ি সেক্ষেত্রে পরবর্তীকালে আমি যখন আবার প্রিপারেশনে এসেছি ওই ঘাটতি থেকে যাবে। তাই আমি গোড়া থেকে আবার পড়তে শুরু করি। যখন মিশনের যে ফিজিক্সে আমি প্রথম পড়তে শুরু করি, আমার যে 11-12-এর বইটা ছিল সেটা। এবার আমার কাছে তখন আমি ম্যানেজ করেছিলাম ছায়া এবং সাঁতরা দুটো বই। আমি প্রথমে ছায়া পড়তে শুরু করে দেখি ওটা আমার জন্য সুইটেবল হচ্ছে না। তো আমি আরও আমার বন্ধুরা ছিল তাদের কাছ থেকে দেখি যে কারো কাছে সাঁতরা বই আছে, যেটা আমার কাছে বেশি প্রেজেন্টিভ মনে হলো। তো আমি ওটা পড়তে শুরু করি। যখন মিশন তো বিভিন্ন পরীক্ষা নিত, তার সিলেবাস অনুযায়ী আমি প্রথমে ওই বইটা পড়ে নিতাম। তারপর টিচাররা অবশ্যই ক্লাসে পড়াতেন, তখন বিষয়টা আরও ক্লিয়ার হতো। তারপর যখন প্র্যাকটিস করতে করতে কোনো সমস্যা হলো, তখন ওই বইটা একবার দেখে নিলাম। ওইটা যখন ফার্স্ট টাইম পড়া শেষ হয়ে গেল, তখন আর দ্বিতীয়বার ওটা পড়িনি, ওটা একবার পড়া একবারই শেষ। সেকেন্ড টাইম যখন আবার অন্য একটা পরীক্ষা সিলেবাসে ওটা থাকলো, যেহেতু মাঝে মাঝেই কিছু চ্যাপ্টারের রিপিটেশন হতো পুরোটা আত্মস্থ করার জন্য, তখন ওই বইটা না পড়ে আমি অন্য একটা বই ধরি, সেটা হচ্ছে বিখ্যাত এইচ.সি. ভার্মার বই, কনসেপ্টস অফ ফিজিক্স। কারণ আমি তখনও বুঝতে পেরেছিলাম যে আমার কিছু কিছু জায়গায় ঘাটতি আছে, যেটা আমার সাঁতরা পড়ে উদ্ধার হচ্ছে না। তো যে জিনিসগুলো আমার মোটামুটি ক্লিয়ার আছে সেইগুলো স্কিপ করে যে জিনিসগুলো আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব প্রয়োজন, সেই বিষয়গুলো আমি এইচ.সি. ভার্মা থেকে একবার পড়ে নিই। তো এক্সট্রা বই পড়া এখানেই শেষ। এরপর থার্ড টাইম যখন মকের জন্য আবার আসি, অর্থাৎ বিভিন্ন প্রিপারেটরি ফেজ তো ছিল, লাস্টে যখন ফুল সিলেবাসের পরীক্ষা দিতে শুরু করি, তখন আমি একটা জিনিস, এটা মোটামুটি ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারি এরকম। তো তখন দেখি যে আমি থিওরি অনেকটাই জানি, কিন্তু কোয়েশ্চেন আমি তাড়াতাড়ি এই কারণে সলভ করতে পারছি না, কেননা থিওরিগুলো মেনলি আসছে এনসিইআরটি থেকে। তো তখন আমার হাতে সময় ছিল, আর এনসিইআরটি যেহেতু পুরো বিষয়টা আমার মোটামুটি ক্লিয়ার ছিল, তাই এনসিইআরটি পড়তে খুব বেশি সময় লাগেনি। তাই আমি তখন আবার এনসিইআরটি পড়তে শুরু করি ফিজিক্স। দুটোই পড়া হয়ে গেল অবশ্যই। আর এনসিইআরটি ফিজিক্সটা অবশ্যই পড়া উচিত, কেননা নিটে যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে তো 99% প্রবাবিলিটি আছে যে ওই থিওরিটিক্যাল কোশ্চেন এনসিইআরটি থেকে আসবে। সেটা হতে পারে পুরো যে চ্যাপ্টার থাকে সেখান থেকে থাকে, অথবা লাস্টে দুটো পোর্শন থাকে ছক আকারে, সামারি থাকে এবং পয়েন্টস টু পন্ডার বলে দুটো আলাদা সেগমেন্ট আছে এনসিইআরটিতে। ওই দুই জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো ওইগুলো 2-3 বার পড়তাম, পড়ে মোটামুটি আত্মস্থ হয়েছিল ফিজিক্সটা। আর প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে প্রথমে যেহেতু বললাম এররলেস, ওটা একদম প্রথমে যখন আমি নতুন শুরু করি চ্যাপ্টারটা পড়া, তখনই একটু একটু করে প্র্যাকটিস করে শেষ করে দিয়েছি। আর তোমার ধরুন এবছর যে ফিজিক্সের কোশ্চেন পেলে সবাই বলছে একটু বেশি বড় ছিল, লেন্দি ছিল, তো সেক্ষেত্রে তোমার এই যে প্রস্তুতি তুমি ঘোরা থেকে শুরু করলে, তোমাকে অনেকটা হেল্প করেছিল এইবার? হ্যাঁ, অনেকটাই হেল্প করেছে। দেখুন, ফিজিক্সের প্রতি এতটা পরিশ্রম করেছিলাম যে ফিজিক্সের কোশ্চেনটা দেখে প্রথমে খানিকটা হতাশও হয়েছিলাম, আবার খানিকটা ভেবেওছিলাম যে হ্যাঁ, আমি যেহেতু পড়েছি কিছু একটা করতে পারবো। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে যে আমার ওভারঅল র্যাঙ্ক খানিকটা পিছিয়ে গিয়েছে। যদিও আমি ফিজিক্সের নাম্বারে যথেষ্ট স্যাটিসফাইড, কারণ আমি যে নাম্বারটা পেয়েছি সেটা হয়তো গতবারের নিটের চেয়ে কম। গতবারের আমি নিটে ফিজিক্সে পেয়েছিলাম 137, এবার পেয়েছি 131। তো গতবার ফিজিক্সে আমার পার্সেন্টাইল ছিল মোটামুটি 95% মতো, এবার সেই পার্সেন্টাইলটা বেড়ে দাঁড়িয়েছে 99.97। বেশ ভালো। অবশ্যই যদি আমি গতবারের সাপেক্ষে তুলনা করি, সেক্ষেত্রে 99.97 এই পার্সেন্টাইলটা মোটামুটি গত বছরের কোয়েশ্চেনে 175 বা 76 এইরকম যারা স্কোর করেছিল 180-র মধ্যে তাদের এসেছিল। তোমার নাম্বারটা অনেক
581 আর র্যাঙ্ক হচ্ছে 3424। ওই র্যাঙ্কে তো ডেফিনেটলি কলকাতা ভালো মেডিকেল কলেজ পেয়ে যাবে আর কি। আচ্ছা, এবার আমি তোমার পরীক্ষার সময়, পরীক্ষার যে তুমি একটু বলো যে যারা এবার যে কোশ্চেন প্যাটার্ন হলো আর কি, তো তোমার ধরো এবার হতবাক হয়ে গেছে যে এরকম কোশ্চেন হতে পারে আর কি, তো যারা সামনে বাদ দেবে যদি এরকম কোশ্চেন হয়, তো তোমার অভিজ্ঞতা তাদেরকে টিপস দাও যে তারা কেমন করে ওই পরীক্ষা যে 3 ঘন্টার সময়, সরি যে 3 ঘন্টা তো ঠিক বললাম তো, 2 থেকে 5টা আর কি, এই যে 2 থেকে 5টা এই টাইমটা তোমার মিশনে নিশ্চয়ই এই টাইমে অনেক মক টেস্ট দিয়েছো এই টাইমে, সেটা মানে কতগুলো দিয়েছিলে মিশনে তোমাদের সেন্টারে বলছি আর কি? আমি যে সেন্টারে পড়তাম খলতপুরে, সেখানে মিশনের পরীক্ষা এবং আমাদের বাইরে অন্যান্য ইনস্টিটিউটের পরীক্ষা নিত, যাতে প্রত্যেকটা কোয়েশ্চেনে স্টুডেন্টরা ফ্লেক্সিবল হতে পারে, যাতে কোয়েশ্চেন যেরকমই হয় যাতে পারফরমেন্স ঠিকঠাক হয় এবং নিজেকে ধরে রাখতে পারে যে কোনো টাইপের কোয়েশ্চেনে। তো মোটামুটি লাস্টের যে 3 মাস মতো সময় ছিল, তাতে আমি প্রায় 60টা মতো মক টেস্ট দিয়েছিলাম। একদম ফুল মক টেস্ট। কিছু ছিল যেগুলো, কিছু বলতে ম্যাক্সিমামটাই ছিল মিশনের নেওয়া, কারণ প্রায় প্রত্যেক দিনই পরীক্ষা হতো আমাদের। দেখুন, যখন আমি একদম প্রথম শুরু করি তখন প্রথম 2-1টা পরীক্ষায় একটু আঘাত পেয়েছিলাম। প্রথমে 610-15 এরকম ছিল, তারপর ওটা বাড়তে বাড়তে 640, তার পরবর্তী ফেজে ওইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 650, 60, 70, 80, ইভেন অন্য কিছু ইনস্টিটিউটের পরীক্ষাতে আমি 2বার না মোটামুটি 3বার 700 ক্রস করেছি। তো সেই জায়গায় তোমার একটা কনফিডেন্স ছিল যে আমার 600 প্লাস হবেই? 600 প্লাস ঠিক না, যখন পরীক্ষাতে যাচ্ছ তুমি, পরীক্ষা কোশ্চেন দেখা ঠিক আগে মুহূর্তে, হ্যাঁ এটা মনে তো ভেবেছিলেন এটা আশা ছিল যে কোশ্চেনটা একটু টাফ হবে, সেক্ষেত্রে হয়তো 600 ঠিক না, 600 না, মোটামুটি 700-এর কাছাকাছি আমি আশা করেছিলাম, যাতে কোয়েশ্চেন যেমনই হোক নিজেকে সেভাবে পারফর্ম করতে পারি, সেই যতটুকু পারি আমি যাতে ভুল যেন কিছু না হয়। তো সেটা অনেকটাই মেনটেন হয়েছে, তাও অনেক কিছু ভুল হয়ে গিয়েছে যেগুলো বুঝতে পারছেন কোয়েশ্চেন যেরকম, অনেকটাই সবাই প্যানিক হয়েছে, আমিও অনেকটা প্যানিক হয়েছি। তো এরকম সেই প্যানিক জায়গা থেকে তুমি একটু বলো, যারা পরীক্ষা দেবে সামনে একই কোশ্চেন হলো, কি করে তারা এগোবে? প্রথমে বায়োলজি করবে না ফিজিক্স না কেমিস্ট্রি করবে? এটা কে কোন সাবজেক্ট করবে এটা সম্পূর্ণ তার নিজের প্রিফারেন্স। আমি যেমন প্রথমে বায়োলজি করতাম, তারপর ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে আমি নিজে দেখতাম যে কোন কোশ্চেনটা আমার পক্ষে বেশি ডুয়েবল। যদি দেখি যে ফিজিক্স কোশ্চেন যদি আমার তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমি আগে প্রথমে ফিজিক্স করতাম। ফিজিক্সের আমার ম্যাক্সিমাম টাইম থাকতো 1 ঘন্টা, আর বায়োলজি যেহেতু আমি সবার আগে করতাম 30 থেকে 35 মিনিট। যদি দেখতাম যে কোশ্চেন লেন্দি হয়েছে, তার চেয়ে বেশি লাগছে, তো আমার প্রথম থেকে অভ্যাস ছিল যে যত দূর হয়েছে, কটা কোয়েশ্চেন হয়েছে সেটা ম্যাটার করে না, সঙ্গে সঙ্গে সাবজেক্ট চেঞ্জ। তো যেটা আমি নিটেও করেছি। তো 35 মিনিটে আমি সাধারণত করতাম, 30 থেকে 35 মিনিটে বায়োলজি, তাতে যটা হচ্ছে হোক, বাকিগুলো পরে হবে। তারপর ফিজিক্স বা কেমিস্ট্রি, যদি কেমিস্ট্রি শুরু করি সেক্ষেত্রে 1/2 ঘন্টা থেকে 45 মিনিট ম্যাক্সিমাম, তারপর সাবজেক্ট চেঞ্জ। আর ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু একটু টাইম কনজিউমিং, ওটা 45 মিনিট থেকে 1 ঘন্টা আমি টাইম দিতাম জেনারেলি। 1 ঘন্টা হয়ে গেলে আবার সাবজেক্ট চেঞ্জ করতাম। জাস্ট ফার্স্ট চান্সে সেগুলোই করতাম যেগুলো সম্পর্কে আমি 100% নিশ্চিত ছিলাম। সেকেন্ড টাইম যেগুলো আমাকে একটু ভাবতে হতো, যেগুলো হয়তো হবে কিন্তু একটু সময় লাগবে, সেগুলো আমি শুরু করতাম আবার বায়োলজি থেকে। বায়োলজিতে হয়তো ফার্স্ট চান্সে আমি মোটামুটি 5টা মতো কোয়েশ্চেন ছাড়লাম, বায়োলজি বলতে সব মিলিয়ে 5টা মতো কোয়েশ্চেন ছাড়লাম। 5টা বা কোনো যদি কোয়েশ্চেন লেন্দি হতো তাহলে 10টা, কেমিস্ট্রিতে হয়তো ওইরকম 5-10টা, বা ফিজিক্সে 5-10টা। তো এগুলো সেকেন্ড চান্সে যখন আমি করলাম, তখন দেখছি যে সেকেন্ড চান্সে আমার কতটা হচ্ছে। সেকেন্ড চান্সে হয়তো যে 10টা কোয়েশ্চেন ছিল তার মধ্যে 6টা হয়ে গেল, 3-4টে বাকি থাকলো। আবার কেমিস্ট্রিতে হয়তো 5টা ছেড়েছিলাম, তখন 2-3টে হলো, 1-2টা হলো না। ফিজিক্সেও তাই। এবার এত দূর হওয়ার পর আমার কাছে মিশনের মক টেস্টগুলোতে মোরলেস 1 ঘন্টা মতো টাইম বেঁচে থাকতো। মিশন যথেষ্ট লেন্দি কোশ্চেন নিত মাঝে মাঝে, তা সত্ত্বেও 1 ঘন্টার কাছাকাছি সময় বেঁচে থাকতো আমার কাছে। তো তখন আমি বাবলিং করা শুরু করতাম। বাবলিং আমি মিশনে খুব ধৈর্য ধরেই করতাম, কেননা যতটুকু নাম্বার পাচ্ছি তার চেয়ে বাবলিংয়ের জন্য নাম্বার কমে গেলে বেশি খারাপ লাগে। তো আমি মোটামুটি তুমি মানে মিশনের পরীক্ষায় তুমি 2 ঘন্টা পর করছিলে? হ্যাঁ। এটাই তুমি কখন শুরু করলে? দেখুন, এটা আমার অভ্যাস ছিল, যেটা পরীক্ষায় অনেকটাই ব্রেক হয়েছে, কেননা এনটিএর এবার রুল ছিল। গতবার যেহেতু অনেকে ফাঁকা ওয়েমার জমা দিয়েছিল, তো এই ব্যাপারটা এবার সচেতন ছিল। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার ছিল। তো এবার মোটামুটি 1/2 ঘন্টা হতেই আমাদেরকে ফোর্স করে ওয়েমারে তোলার জন্য, আর সেখান থেকে আমার ওয়েমারে বাবলিং মিস্টেক শুরু হয়। কেননা দেখুন, সবার নিজস্ব প্রায়োরিটি থাকে, কে কখন কি করবে, আর এটা এনটিএর নিয়ম ছিল। এখানে ইনভিজিলেটরদেরও কিছু করার নেই, নিয়ম ছিল যে 1/2 ঘন্টার পর পর এসে ওনারা চেক করে যাচ্ছিলেন ওয়েমারে তোলা হয়েছে কিনা। হ্যাঁ, আর ফার্স্ট টাইম আমি যখন নিটে গিয়ে করতে যাই, একে লেন্দি কোশ্চেন, তো লেন্দি কোশ্চেন শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে কোথায় এটা আমি বুঝতে পারিনি।
বায়োলজি প্রথমে বাবলিং করতে চাই, আধ ঘন্টার মধ্যে বায়োলজি প্রায় শেষ হয়ে গিয়েছিলো। তো ওগুলো যখন আমি তুলতে যাই বায়োলজিতে প্রথমে আমার 2টো বাবলিং মিস্টেক হয়ে যায়, যেটা আমার মিশনে এতদিনের পরীক্ষায় একবারও হয়নি। তো প্রথমে যেহেতু বাবলিং মিস্টেক হয়ে গেল, আমি নিজেকে কিছুক্ষণ থামলাম, 2-3 মিনিট থামলাম যে হ্যাঁ ভুল হয়ে গিয়েছে, এখন কিছু করার নেই, তো বাকি সাবজেক্টগুলো যাতে বাবলিং মিস্টেক না হয়। তো সেকেন্ড টাইম আমি শুরু করলাম কেমিস্ট্রি শুরু করার পর কেমিস্ট্রি দেখলাম যে কিছু কোশ্চেন পাচ্ছি, কিছু কোশ্চেন পাচ্ছি না, করতে 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 গেলাম, কিছু কোশ্চেন বাকি থাকলো, যতটুকু পারলাম ততটুকু এবার তুলে নিলাম। আমি তুলে নেওয়ার পর দেখলাম তখন আবার এসে কেমিস্ট্রি বাবলিং করতে শুরু করলাম, আর ঘটনাচক্রে সেবারও আবার 2টো বাবলিং মিস্টেক হয়ে গেল। কেননা অনেক প্রেশার থাকে, তখন প্রেশার হ্যান্ডেল করা আমার পক্ষে অনেকটাই কঠিন ছিল, কেননা তখন আমি অলরেডি বায়োলজিতে 2টো বাবলিং মিস্টেক করে ফেলেছিলাম। তো সেকেন্ড টাইম কেমিস্ট্রিতে আবার 2টো বাবলিং মিস্টেক হলো, তো সেটা মেনে নিলাম। কিছু কোশ্চেন তখনও বাকি ছিল, 7-8টা কোশ্চেন মতো কেমিস্ট্রিতে তখনও বাকি ছিল, আর বায়োলজিতে তখন অ্যারাউন্ড 10টা মতো কোশ্চেন বাকি ছিল। তো আমি ভাবলাম যে যেগুলো হয়েছে ওগুলো পরে দেখা যাচ্ছে। তো আমি তখন মুভ করলাম ফিজিক্সে আমি প্রথমেই খেয়াল করেছিলাম যে কোশ্চেন লেন্দি আছে প্রচুর, আর আমার সেট ছিল 45 সেট, আর 45 নম্বর সেটের প্রথম কোশ্চেনটা ছিল সারফেস টেনশনের কোশ্চেন, যেটা টিচারদের মতে এখনও পর্যন্ত সবচেয়ে টাফেস্ট কোশ্চেন নিটের হিস্ট্রিতে। তো ওই কোশ্চেনটা যখন আমি প্রথমে করি, ফার্স্ট চান্স আমি কিছুই বুঝতে পারিনি। তো সেকেন্ড টাইম আমি অপশানগুলো দেখে বোঝার চেষ্টা করলাম যে ওইখানে কি জানতে চেয়েছে এবং অপশান যেগুলো আছে। তো কোয়েশ্চেনটা পড়ে আমি ঠিক ক্লিয়ার করতে পারলাম না, কিন্তু আমার তখন মনে হলো যে কোয়েশ্চেনটার সঙ্গে কিছু একটা গন্ডগোল আছে, হয় আমি বুঝতে ভুল করছি অথবা কোয়েশ্চেনটা কোথাও একটা ভুল আছে। তো আমি কোয়েশ্চেনটা স্কিপ করে যাই, তারপরের কোয়েশ্চেনগুলো এক একে দেখতে থাকি। তো যেটা আমি বুঝতে পারি যে প্রথম দিকের কোয়েশ্চেনগুলো অনেকটাই লেন্দি, এমন কোয়েশ্চেনও ছিল যে পুরো পাতা জুড়ে কোয়েশ্চেন ছিল। তো আমি চলে গেলাম একদম ফিজিক্স সেকশনের লাস্ট থেকে করতে শুরু করলাম। লাস্ট থেকে করতে করতে এসে প্রথমে এসে ফিজিক্সে আমি তখনও পর্যন্ত 1 ঘন্টা ইনভেস্ট করে দিয়েছি। আমার হাতে মোটামুটি আর 20 মিনিট মতো টাইম আছে। ওইদিকে বায়োলজির কিছু কোশ্চেন বাকি, কেমিস্ট্রির কিছু কোশ্চেন বাকি, ফিজিক্সটা তখন মাত্র 20টা মতো কোশ্চেন আমি তখন করতে পেরেছিলাম। তখনও মোটামুটি 20টা মানে 45টা করতে হয়, 25টা কোশ্চেন বাকি। তখন আসল চাপ লাগা শুরু হলো। বায়োলজি আমি প্রথমে দেখলাম যতগুলো হচ্ছে করে নিই, তাও বায়োলজিতে আমি 5টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারিনি। কেমিস্ট্রিতেও 2-1টা করি, তা সত্ত্বেও কেমিস্ট্রিতে 5টা আনঅ্যাটেম্পটেড থেকে যায়। বায়োলজি কেমিস্ট্রি গেল, আর আমার হাতে টাইম ছিল 15 মিনিট। আমার তখন একটাই কথা মনে হচ্ছিল যে আমি গতবার ফিজিক্সের জন্য আটকে গিয়েছিলাম, যেহেতু পুরো কোশ্চেনটাই লেন্দি, তো বায়োলজি এবং কেমিস্ট্রিতে মোরলেস খুব একটা খারাপ নাম্বার আসবে না, কিন্তু ফিজিক্সটা আমাকে তো বাঁচাতে হবে, কারণ আমি যেগুলো করেছি 20টা মতো, তো সেইগুলো আমি শিওর না। তো সেই লাস্ট 15 মিনিটে আমি যতটা সম্ভব করেছি, আর যতটা সম্ভব করে আমার ফিজিক্সে এসেছে 131। কিন্তু যখন আমি আবার ওএমআর তুলতে গেলাম, তখন আবার 2টো ফিজিক্সে বাবলিং মিস্টেক হয়ে গেল লাস্টের দিকে, যার কারণে ফিজিক্সের নাম্বারটা একটু কমে গেল। না হলে যদি আমি কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন অনুযায়ী আমার ফিজিক্সে 141 হওয়ার কথা, কিন্তু বাবলিং মিস্টেক করে ফেলেছি 2টো। তো আমি আইনাল একটা কথা জিজ্ঞেস করি আর কি, তুমি যখন 615 দিলে আর কি, তাই এবার ধরে এইটা হলো আর কি, এই যে ফেজটা কিন্তু হ্যাঁ কতবার তুমি হয়তো রানিং এ হয়তো হয়ে যাবে ভাবছিলে আর কি, তো এই ফেজটাই তুমি কালকে এটা বলছিলে আর কি, তো পরিবার তোমাকে কতটা হেল্প করেছে, আর পরিবার কে কে আছে একটু বলো তাহলে, টুক করে জেনে নিই তোমার পরিবার কে কে আছে। আমি প্রথমত যৌথ পরিবারে থাকি। তো যৌথ পরিবারে রয়েছেন আমার দাদু, আমার বাবারা 3 ভাই, আমার 2 কাকু, আমার বাবা মা, আমি অবশ্যই, আর আমার 2 কাকুর তাদের ওয়াইফ এবং তাদের 2টো মেয়ে। তো যখন গত বছর আমি নিট দিয়ে আসার পর কোয়েশ্চেনে যখন আমি স্কোর কাউন্ট করি, যদিও স্কোর সেমই ছিল, যেহেতু গতবার কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো মানে সন্দেহ ছিল না, মোটামুটি সেম ছিল আমার নাম্বার, তখন কাউন্ট করেছিলাম 615। আর পশ্চিমবঙ্গে তার আগের বছর কাট অফ নেমেছিল 589। তার আগে যদি আমরা ট্রেন্ড দেখি, তাহলে 5 থেকে 10 নাম্বার প্রত্যেক বছর কাট অফ ইনক্রিজ করে। সেক্ষেত্রে আমার কলেজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল। সেক্ষেত্রে কেবলমাত্র আমি মিশন কর্তৃপক্ষ বা আমার পরিবারের সকলেই অনেক আশাবাদী ছিল যে 2 বছরের পরিশ্রম হয়তো কিছুটা মানে ফল আমি পাবো, কিন্তু রেজাল্টের দিন পুরো বিষয়টাই পাল্টে গেল। তো আমি যতটা আহত হয়েছিলাম, তার চেয়ে অনেক বেশি আশাহত হয়েছিলেন আমার পরিবারের সকলেই, কোনো বিশেষ ব্যক্তি নন, পরিবারের সকলেই।
তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জীবনে প্রথমবার এত বড় আঘাত পাওয়া, হয়তো এই অনুভূতিটা বলে ব্যক্ত করা যাবে না। এই অনুভূতিগুলো কেউ যদি নিজে ফিল করে তবে সে বুঝতে পারবে যে এতদিন পর্যন্ত পুষে রাখা আশা এক নিমেষে কীভাবে ভেঙে যায়। তো সেই পরিস্থিতি থেকে বিশেষত আমার বাবা মা বা পরিবারের বাকি সবাই, তারা নিজেরা যদিও অনেকটা আশা হতো, আমাকে অনেকটাই বুঝিয়েছেন এবং পরবর্তী প্রিপারেশন চালু করার জন্য অনেকটা মোটিভেট করেছেন।